মর্নিং। হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমার বহুদিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে। ঘটনাটা গোড়া থেকেই শুরু করা যাক। দীর্ঘ 6 মাসের পরিকল্পনা, যেটা আজকে পূর্ণতা পেতে চলেছে। সকাল 7টার মধ্যেই পৌঁছে গেছি দমদম এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছেই প্রথমে চোখে পড়লো বাইরে এরকম মেশিন রয়েছে, যেখানে নিজেদের এয়ারলাইন চুজ করে পিএনআর নাম্বার দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমার প্রথম ফ্লাইটে যাত্রা, তাই আমি আসার আগে এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউব থেকে দেখে নিয়েছি, যাতে এখানকার রুলস রেগুলেশনগুলো বুঝতে আমার খুব একটা অসুবিধা না হয়। রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলে মেশিন থেকে একটা বারকোড বেরিয়ে আসে। সেগুলো কালেক্ট করে নিজেদের আইডেন্টিটি কার্ড এবং আগে থেকে ডাউনলোড করা বোর্ডিং পাস আর্মি অফিসারদের কাছে চেক করিয়ে নিতে হয়। এরপরে সেই বারকোডের কাগজটি এইভাবে স্ক্যান করিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে হয়। এয়ারপোর্টের ভেতরে প্রবেশের পরেই দেখা যাবে বিভিন্ন এয়ারলাইনের কাউন্টার সেখানে রয়েছে। সেখান থেকে নিজেদের এয়ারলাইনের কাউন্টারটিকে খুঁজে নিতে হবে। আমরা যাচ্ছিলাম ভিস্তারাতে, তাই আমরা পৌঁছে গেলাম ভিস্তারা এয়ারলাইনের কাউন্টারের সামনে। এখানেই লাগেজগুলো চেকিং হয় এবং সেগুলো জমা দিয়ে দিতে হয়। পার হেড লাগেজ অ্যালাওয়েন্স 15 কেজি করে থাকে এবং সেই সাথে বোর্ডিং পাস এখান থেকে প্রিন্ট দেওয়া হয়। বোর্ডিং পাসেই লেখা থাকে আপনাকে কত নম্বর গেটের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আমাদের গেট নম্বর ছিল 20। এইভাবে বোর্ডে লেখা থাকে কোন গেট কোন দিকে রয়েছে, সেটা দেখে দেখে গেলে আপনি সঠিক গেটের সামনেই পৌঁছে যাবেন। বোঝার সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, পার হেড লাগেজ অ্যালাওয়েন্স 22 কেজি করে থাকে। চেকিং ব্যাগ অর্থাৎ যেটি আপনাকে জমা দিয়ে দিতে হবে সেটি 15 কেজি এবং হ্যান্ড ব্যাগ অর্থাৎ কেবিন ব্যাগ যেটি আপনি প্লেনে আপনার সাথে করে নিয়ে উঠতে পারবেন সেটির জন্য 7 কেজি অ্যালোটেড থাকে। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ব্যাগেজ অ্যালাওয়েন্স আলাদা থাকে, সেখানে আরও অনেক বেশি ওয়েট ক্যারি করা যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি বোর্ডিং এরিয়ায় এবং এই জায়গা থেকেই প্রথম আপনি এত কাছ থেকে প্লেন দেখার অনুভূতিটা পাবেন। একটা মজার জিনিস আপনাদের দেখাই, যারা নিজেদের গেট অবধিও পায়ে হেঁটে পৌঁছতে চান না তাদের জন্য রয়েছে এমন ফ্ল্যাট এসকেলেটর। বোর্ডিং এরিয়াতে এরকম একটি স্ক্রিন আপনার চোখে পড়বে, যেখানে কোন এয়ারলাইন কোন সিচুয়েশনে রয়েছে তার আপডেট প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। আমাদের ফ্লাইটের টেক অফের টাইম ছিল 9:15 এবং বোর্ডিং টাইম ছিল 8:30। সব কিছু সময়ের মধ্যেই হয়ে যায়। এরপর কেবিন ক্রুজকে নিজেদের বোর্ডিং পাস দেখিয়ে আমরা প্রবেশ করলাম প্লেনের মধ্যে। বোর্ডিং পাসে সিট নাম্বার লেখা থাকে, সেই অনুযায়ী সিটে বসতে হবে। কিছু অসুবিধা হলে কেবিন ক্রুজরা রয়েছে যারা সবসময় আপনাদেরকে সাহায্য করবেন। এভাবে ফ্লাইটের বাইরে বেরিয়ে ভিডিও তোলাটা নিষেধ, তবুও আমি রিকোয়েস্ট করে কয়েক সেকেন্ডের একটা ক্লিপ নিতে পেরেছিলাম। সিটে বসার পর কোথায় কি সিস্টেম রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম। সেই সময় বেজে উঠল অ্যানাউন্সমেন্ট। কেবিন ক্রুজরা আপৎকালীন সময়ে কী কী করা উচিত কী কী করা উচিত নয় এই বিষয়ে অনেক কিছুই বোঝালেন। এরপর কানে এলো সেই অ্যানাউন্সমেন্ট, আপনার সিট বেল্টটি শক্ত করে বেঁধে নিন, ফ্লাইট টেক অফের সময় হয়ে গিয়েছে। এটাই ছিল আমার জীবনের একটা পুরনো ইচ্ছে, যে জীবনে আমি অন্তত একবার আকাশে উঠতে চাই, দেখতে চাই কিভাবে পাখি না হয়েও আকাশে ওড়া যায়, মেঘেদের মধ্যে ভেসে বেড়ানো যায়। এই অনুভূতিটা বোঝানোর নয়।
অনেকের কাছে মনে হতে পারে বিষয়টা অনেকটাই সামান্য, এত এক্সাইটেড হওয়ার মতন কি আছে, তবে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের কাছে এটা অনেক। এরপর আর কি, জানালা দিয়ে চোখ বের করে যতটা পেরেছি এর স্বাদ গোগ্রাসে গিলেছি। ততক্ষণ পর্যন্ত চোখ সরায়নি যতক্ষণ না পর্যন্ত ফ্লাইটের ব্রেকফাস্ট হাতের কাছে এসে পৌঁছেছে। এই ব্রেকফাস্টটা ফ্লাইটের টিকিটের সাথেই কমপ্লিমেন্টারি ছিল, আলাদা কোনো চার্জেস দিতে হয়নি। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে আসলো চা কফি, ইচ্ছে মতন যে কোনো একটা নিলেই হলো। এরপর ব্ল্যাক কফিটাকে নিজের টেস্ট মতন হোয়াইট কফি বানিয়ে আবার জানালায় চোখ রাখলাম। সেই ছোট থেকে শুনে এসেছি মেঘের ওপর থেকে ভেসে যাওয়া যায়, আজ সেটা চাক্ষুষ দেখলাম। মাথা মুন্ডুহীন আবোল তাবোল কত কিছু ভাবতে ভাবতে হঠাৎ নজরে আসলো নীল জলে ঘেরা ছোট্ট একটা দ্বীপ। আরে এ তো পৌঁছে গেছি আমি, আন্দামান। আর মাত্র কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, জলরাশি ছেড়ে প্লেন চলেছে বাড়িঘরের ওপর থেকে উড়ে, এই নামবো করছে। ব্যাস আর একটু, চলো কাউন্ট করি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 প্লেন ছিল আন্দামানের মাটি। অবশেষে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে পূরণ হচ্ছে বহু দিনের সাজানো একটা প্ল্যান। ফ্লাইট থেকে নামার পর দুটো গেট দেখা যাবে, যাদের লাগেজ রয়েছে তাদের এক পাশে যেতে হবে, যাদের কোনো লাগেজ নেই তারা এক্সিট থেকে বেরিয়ে যাবে। লাগেজ কালেক্ট করে বাইরে বেরিয়ে প্রথম যখন আন্দামান এয়ারপোর্ট অর্থাৎ বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখলাম, খুব ভালো লাগলো। ছোট্ট একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট, যার শেপ অনেকটা ঝিনুকের শেলের মতন। বাইরে বেরিয়ে 5-7 মিনিট অপেক্ষা করতেই আমাদের পিক আপ করার জন্য গাড়ি চলে এলো। অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি, উঠে যাচ্ছি, ড্রাইভারটা এসেছি, নাম জানি না। সমস্ত লাগেজ গুছিয়ে নেবার পর গাড়িতে চেপে আমরা চললাম পোর্ট ব্লেয়ারে আমাদের জন্য যেই হোটেলের ব্যবস্থা করা হয়েছিল তার উদ্দেশ্যে। 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হোটেলের সামনে। এটা দেখে ভালো লাগলো, হোটেলের সাথে লাগোয়া একটা সুপার মার্ট রয়েছে, প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকেই পাওয়া যাবে। এরপর রিসেপশনের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে চললাম রুমের দিকে। তুই মুখটা ঠিক করো, এরকম করো না। এই সমস্ত আড্ডা মজা করতে করতেই পৌঁছে গেলাম আমাদের রুমে। বেশ সুন্দর সাজানো গোছানো সুন্দর একটা রুম। সামনে জানালা দেখে ভাবলাম হয়তো সমুদ্র দেখা যায়, কিন্তু পর্দা সরিয়ে বাইরের দিকে তাকাতেই বাপরে এত রোদ। এখানে আমরা 4 দিন থাকবো, আজকে কালকে আবার ফেরার আগে 2 দিন। আচ্ছা, কি কি দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে জলের বোতল আছে, এই কেটলি রয়েছে, আমি ফালতু একটা কেটলি ক্যারি করে নিয়ে আসলাম ট্রলিতে। যাই হোক, এরপরে এই যে চা পাতা, আর এটা কি সুগার, আর এটা তো মিল্ক রয়েছে। আর এই জায়গায় রয়েছে শাওয়ার জেল রয়েছে 2টো, এটা সাবান। আর এখানে খুব সম্ভবত ওই টুথব্রাশ আর টুথপেস্ট রয়েছে। এটা ওপেন করি, দাঁড়াও কি আছে দেখি। এই যে 2টো ব্রাশ আর এইটুকু একটা পেস্ট, বাট ইটস ওকে, আমরা তো সব নিয়েই এসেছি। আর এই ফ্রির জিনিসগুলো বাড়িতে নিয়ে যাব, এখন ইউজ করব না। এখন যেগুলো ইউজ করছি সেগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন বাড়ি থেকে এগুলো ইউজ করব। ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা তো দারুণ ছিল, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আগে ফ্রেশ হব, তারপর একটু রেস্ট নিয়ে যাব লাঞ্চে। তোমাদের পরে আমরা প্যাকেজের ব্যাপারে ডিটেলসটা বলবো, বাট একটু বলে রাখি আমাদের এই প্যাকেজের মধ্যে শুধু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে, বাকি ডিনার লাঞ্চ সবটাই নিজেদের এক্সট্রা চার্জেস দিতে হবে, এখান থেকে কিছু নেই। যাই হোক, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর যাব লাঞ্চে। আর লাঞ্চের পর আমাদের অনেক প্ল্যান রয়েছে, আর তোমাদের সাথে সেগুলো আস্তে আস্তে নিশ্চয়ই শেয়ার করব। শুধু মুখে বকবক শুনে গেলে একটুও ভালো লাগবে না, তোমরা শুনবে আর সাথে দেখবেও। তো আপাতত যাই, আগে ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সাথে দেখো। এরপর একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য।
লাঞ্চ শেষ করে তারপর যাব সাইট সিইংয়ে। ড্রাইভার দাদা আমাদের বলেছিল 3:30-র মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিতে। এরা বসে পড়েছে মেনু সিলেক্ট করতে। আমার এসব দিকে নলেজ কম, যা দেয় বাবা তাই খেয়ে নিই। এই ছিল আমাদের দুপুরের মেনু। বাঙালি হোটেল হওয়ায় বাঙালি খাবার পেয়েছি। ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডাল সেদ্ধ, উচ্ছে ভাজা, একটা নিরামিষ তরকারি, সাথে মাছের ঝোল আর একটা সামুদ্রিক মাছ ভাজা। খিদে পেয়ে যাওয়ায় বেশ তৃপ্তি করেই খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে গাড়ি করে বেরিয়ে পড়লাম সাইট সিইং। আমরা এখন যাচ্ছি সেলুলার জেলে, জেল কাম মিউজিয়ামটা ভিজিট করতে, দেখতে। জেলের মধ্যে ঢুকে দেখবো কয়দিন কেমন ছিল, নতুন একটা অভিজ্ঞতা হবে, গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। এখান থেকে আমরা যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন সেলুলার জেল। এখানে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না, কিন্তু রাতে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার জন্য পার হেড 350 টাকা করে চার্জ করা হয়। তোমরা যদি ট্রাভেল এজেন্টের মাধ্যমে আসো তাহলে এই টাকাটা তোমাদের প্যাকেজের ভেতরেই ইনক্লুড থাকবে। এই যে গ্যালারি দেখতে পাচ্ছ, মেনলি এখানেই লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখানো হয়। তোমরা চাইলে এখানে গাইড নিতে পারো, যে তোমাদের পুরো জেলটাকে ঘুরিয়ে দেখাবে এবং এখানকার যে হিস্ট্রি সেটা তোমাদেরকে শোনাবে। তার জন্য পার ফ্যামিলি 200 টাকা করে চার্জ করে। বা তোমরা চাইলে নিজেরাও ঘুরে দেখতে পারো, কোনো অসুবিধে নেই। এটা ছিল সেলুলার জেলের গ্যালারি, যেখানে পুরনো দিনের ইতিহাসগুলো সুন্দরভাবে ছবির আকারে দেখানো হয়েছে। এটা হলো সেলুলার জেল, যার এ ব্লক, বি ব্লক এইভাবে মোট 7টা ব্লক রয়েছে। আগেরকার দিনে এই জেলে অনেক স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশরা বন্দি করে রেখেছিল এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হতো। মূলত তাদের জীবন কাহিনী নিয়েই রাতের সাউন্ড শোটি দেখানো হয়। এটা ছিল ফাঁসিঘর, যেখানে অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছে। এটা একটা মিউজিয়াম মতন তৈরি করা হয়েছে, যেখানে আগেরকার দিনে কয়েদিদের কী ধরনের শাস্তি দেওয়া হতো তার একটা দৃষ্টান্ত ফুটিয়ে তোলা হয়েছে। বেশ খানিকক্ষণ সেলুলার জেলের সময় কাটানোর পর আমরা বেরিয়ে এলাম। বাইরে এসে 1 গ্লাস লেবু জল খেয়ে আবার অনেকটা এনার্জি গ্যাদার করে নিলাম। এই 1 গ্লাস লেবু জলের দাম নিয়েছিল 30 টাকা। আন্দামানের খাওয়া দাওয়া অনেকটাই কস্টলি। তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। এবার আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন করবিনস কোভ বিচ। আন্দামানে আসার পর এই জায়গাতেই প্রথম আমাদের সমুদ্র নজরে এলো। এই করবিনস কোভ বিচ ঘোরা হয়ে গেলে আবার আমাদের ফেরত যেতে হবে সেলুলার জেলে, রাতে লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখার জন্য। সেলুলার জেল থেকে প্রায় 15 থেকে 20 মিনিট গাড়িতে চলার পর আমরা পৌঁছে গেলাম করবিনস কোভ বিচ, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এই জায়গাটা অনেকটা পার্কের মতন করে সাজানো হয়েছে। সন্ধ্যা নামলে লাইটগুলো জ্বলার পর আরও সুন্দর লাগবে দেখতে। চাইলে এখানে বোটিংও করা যেতে পারে। অনেকে আবার ভলিবলও খেলছিল দেখলাম। তবে আমরা এখানে বোটিং করিনি, ভলিবলও খেলিনি। এখানে আমরা সানসেট দেখেছি, নিজেদের মতন করে কিছুটা সময় কাটিয়েছি, আর অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, সেগুলো স্মৃতির খাতায় জমা করে রেখেছি। আমাদেরকে সময় বলে দেওয়া হয়েছিল 5:45-এর মধ্যে সেলুলার জেলে ঢুকতে হবে, তাই সেই সময় বুঝে আমরা করবিনস কোভ বিচ থেকে বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যে 6টা থেকে সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো চালু হবে। এর জন্য যে টিকিট সেটা আমরা হোটেল থেকেই কালেক্ট করে নিয়েছিলাম। দশ 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সেলুলার জেলের সামনে। গিয়ে দেখলাম বেশ লম্বা লাইন পড়েছে। এখানে নিজেদের টিকিট আর যে কোনো একটা আইডেন্টিটি কার্ড দেখিয়ে জেলের ভিতরে প্রবেশ করতে হবে। লাইট অ্যান্ড সাউন্ড শোটি শুরু হয়ে গেলে ভিডিও করা নিষেধ ছিল, তবু আমি যতটুকু পেরেছি লুকিয়ে করেছি।
मैं जो एक रूह आत्मा उन तमाम लोगों की जिन्होंने सारी कहानियां শোটা দেখার সময় সত্যি গায়ের রোম কাটা দিয়ে উঠেছিল। শো শেষ করে বাইরে বেরিয়ে পাশে একটি পার্ক মতো ছিল, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গেলাম হোটেলে। এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিতে হবে, আবার বেরোতে হবে ডিনারের জন্য। আমরা এখন রুমে যাচ্ছি, তারপরে ডিনার করবো। প্রচুর ক্লান্ত অবস্থায় এখন যাচ্ছি ঘরে। একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে ডিনারের সময়। যে ডিনার সাজিয়ে বসেছি, বাকিরা বাইরে থেকে খেয়ে এসেছে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, তার জন্য আমি আর যাইনি। তো আমার খাবার নিয়ে এসেছে এই ইডলি আর এই যে ইডলি আর এই যে দোসা, ঠিক আছে? এটা দিয়ে আজকে ডিনার হবে। আর কালকে 8:30টার মধ্যে বেরোতে হবে, তার আগে এখান থেকে ব্রেকফাস্ট করতে হবে। আর কালকে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, যেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা ইচ্ছা করে দিও, ভালো না লাগলেও করে দিও। আর আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।